আজ আমরা দেখে নেব ভারতের সংবিধানের অধ্যায়ভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলো মাঝে মাঝেই বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো প্রশ্ন উত্তর আকারে আজকে আমরা আলোচনা দেখব। আমি অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে এই প্রশ্ন উত্তর পর্বের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। প্রথম হচ্ছে ভারতের গণপরিষদ। তো ভারতের গণপরিষদের ইংরেজি নাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো প্রথম প্রশ্ন শুরু করা যাক। ভারতের গণপরিষদ কত সালে গঠিত হয়? আনসার 1946। ভারতের গণপরিষদ গঠিত হয় 1946-এ। দ্বিতীয় প্রশ্ন আসা যাক। গণপরিষদে ব্রিটিশ শাসিত প্রদেশগুলি থেকে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত ছিল? সেটা ছিল 296 জন। পরের প্রশ্ন, গণপরিষদে দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধির সংখ্যা কত ছিল? উত্তর হবে 93 জন। গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? আনসার হবে 80টি। ভারতের জনগণ সংবিধান রচনা করেনি। সংবিধান রচনা করেছে সমাজের উচ্চবিত্ত ও শিক্ষিত সম্প্রদায়। উক্তিটি কার? এই উক্তি ছিল কেভিআর রাওয়ের ছিল উক্তি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে মোট কতজন সদস্য ছিলেন? গণপরিষদে মোট 389 জন সদস্য ছিলেন। তারপরের প্রশ্ন দেখো, গণপরিষদের সদস্যদের মধ্যে কতজন নির্বাচিত ও কতজন মনোনীত ছিলেন? তো দেখো আনসার দেখো 296 জন নির্বাচিত ও 93 জন মনোনীত সদস্য ছিলেন। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, এই গণপরিষদের প্রথম সভায় যিনি ছিলেন, প্রথম যখন সভা বসে তখন ছিল সভাপতি ছিলেন কিন্তু সচিদানন্দ সিনহা। তারপরে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের সভাপতি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? বা ড্রাফটিং কমিটি, খসড়া কমিটির ইংরেজি হলো ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন দেখো ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা ভারতীয় সংবিধানের স্থপতি বলি। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9ই ডিসেম্বর। আর গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন, এই শব্দটা দেখো, ইন্ট্রিম প্রেসিডেন্ট বা অন্তর্বর্তীকালীন। ইন্ট্রিম প্রেসিডেন্ট বা অন্তর্বর্তীকালীন শব্দটা আসে, সেখানে আনসার হবে সচিদানন্দ সিনহা। প্রসঙ্গত এটা আগে বলছিলাম। পরের প্রশ্ন আমরা দেখে নিই যে রাজেন্দ্র প্রসাদকে কবে গণপরিষদের স্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়? এটা করা হয় 11 ডিসেম্বর 1946। তো দেখো গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946-এর 9 ডিসেম্বর। তৎকালীন সময় প্রেসিডেন্ট ছিলেন কে? সচিদানন্দ সিনহা। আর ঠিক তার দুদিন পরে 11 ডিসেম্বর 1946-এ ফিক্সড প্রেসিডেন্ট, স্থায়ী প্রেসিডেন্ট করে দেওয়া হয় কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবগুলি কে উত্থাপন করেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। এই উদ্দেশ্য বিষয়ক বা প্রিয়াম্বেল ঘটিত প্রস্তাব করেন কিন্তু জওহরলাল নেহেরু, বা মুখবন্ধজনিত প্রস্তাব করেন কিন্তু জওহরলাল নেহেরু। গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি কবে বসে? পরবর্তী প্রশ্ন আমাদের। তো গণপরিষদের প্রথম অধিবেশনটি বসে 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কবে গঠন করা হয়? প্রশ্ন আসে পরীক্ষায়। আনসার হবে 1947 সালের 29শে আগস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, খসড়া কমিটি কবে সংবিধানের খসড়াটি গণপরিষদে পেশ করে? ড্রাফটিং কমিটি কবে ড্রাফট পেশ করে? 1948 21শে ফেব্রুয়ারি। 1948 সালের 21শে ফেব্রুয়ারি। খসড়া সংবিধানে কয়টি ধারা ও কয়টি তফসিল ছিল? অর্থাৎ সংবিধান যখন শুরু করা হবে, রচনা করা হয়েছিল, তখন 315টা ধারা 13টা তফসিল ছিল, যেটা কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে। এবার দেখো সংবিধান কর্তৃক যখন গণপরিষদ সংবিধানটাকে গ্রহণ করে তখন কয়টি ধারা কয়টি তফসিল ছিল? অর্থাৎ সংবিধান রচনার সময় 395টা ধারা বা আর্টিকেল আর 8টি তফসিল বা শিডিউল কিন্তু ছিল তৎকালীন সময়। অর্থাৎ সংবিধান রচনার সময়
পরবর্তী যেটা প্রশ্ন রয়েছে সেটা হলো ভারতের সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়। দেখো এটা খুব জরুরি ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়। দেখো এটা গৃহীত হওয়া ইংরেজি হচ্ছে অ্যাডপ্ট করা হয় কবে। তো গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের সংবিধানকে অ্যাডপ্ট করে 1949 সালের 26শে নভেম্বর। সভাপতি তৎকালীন সময় কে ছিলেন গণপরিষদের? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার স্বাক্ষর দিয়ে ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের সংবিধান কবে অ্যাডপ্ট করা হয়েছে, সেটা হলো 1949 সালের 26শে নভেম্বর। পরবর্তী যে বিষয়টা আমাদের জানতে হবে বা যেটা থেকে প্রশ্ন আসে যে ভারতের সংবিধান কবে কার্যকর হয় বা এনফোর্স হয়। এই শব্দটা মনে রাখো, এনফোর্স। একটা হচ্ছে গৃহীত বা অ্যাডপ্ট, একটা হচ্ছে এনফোর্স। দেখো অ্যাডপ্ট হয়েছিল তো আমরা আগে পড়েছি 1949 সালের 26শে নভেম্বর, আর এনফোর্স হয় বা কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই দিনটা কিন্তু ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু পালন করা হচ্ছে প্রতি বছর। 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, যেদিন কি হয়েছিল ভারতের সংবিধানকে কার্যকর করা হয়েছে। চলছে আমাদের প্রশ্ন উত্তর আকারে বাংলায় ভারতের সংবিধানের বিভিন্ন চ্যাপ্টার। তো পরবর্তী প্রশ্ন হলো ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে। দেখো এটা লাগে 2 বছর 11 মাস 18 দিন। হ্যাঁ, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতের সংবিধানটাকে রচনা করতে। পরের প্রশ্ন দেখব গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। গণপরিষদে অনুষ্ঠিত হয়েছিল অধিবেশন মোট 11টা। পরবর্তী প্রশ্ন দেখব গণপরিষদের যে অধিবেশনগুলো হয়েছিল সাকল্যে কতদিন ধরে চলেছিল। উত্তর হবে 165 দিন। পরের প্রশ্ন গণপরিষদের দ্বৈত ভূমিকা বা ডুয়াল নেচার কি রয়েছে। দেখো উত্তর হচ্ছে একদিকে আইনসভা হিসেবে ভূমিকা পালন করছে গণপরিষদ, অপরদিকে সংবিধান রচনার কাজ করছে গণপরিষদ। এটাই হলো ডুয়াল রোল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের দ্বৈত ভূমিকা। পরবর্তী প্রশ্ন আমরা দেখছি গণপরিষদকে আইনজ্ঞদের স্বর্গ কে বলেছিলেন। এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তাকে আইনজ্ঞদের স্বর্গ বলেছিলেন শেঠ দামোদর স্বরূপ। পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি আমরা ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে। ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন দেখে নেব ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর আনসার হবে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন দেখিনি স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়। আনসার হবে 1952। তাহলে ফার্স্ট জেনারেল ইলেকশন আফটার ইন্ডিপেন্ডেন্স কবে হয়েছে 1952 বা 1952 সালে। চলো আমরা এবার পরবর্তী অধ্যায়ে চলে এসেছি। তো গণপরিষদ ছিল আমাদের প্রথম অধ্যায়, যেখান থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব করলাম। এইবার দেখছি পরবর্তী অধ্যায় সংবিধানের বৈশিষ্ট্য বা প্রস্তাবনা। তা থেকে কি কি প্রশ্ন জরুরি যেটা আমাদের জানতে হবে। প্রথম জরুরি প্রশ্ন হলো ভারতের সংবিধানে বর্তমানে কয়টি ধারা ও কয়টি তফসিল আছে। দেখো ভারতের সংবিধানে বর্তমানে 450টারও বেশি ধারা ও 12টা তফসিল বা শিডিউল আছে। দ্বিতীয় প্রশ্ন ভারতের সংবিধানে মোট কয়টি তালিকা আছে বা লিস্ট আছে। ভারতের সংবিধানে মোট 3টি তালিকা আছে, একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যৌথ তালিকা। এই 3 ধরনের তালিকা কিন্তু ভারতের সংবিধানে রয়ে গেছে। যে সংবিধানের 370 নম্বর ধারাটি কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এটা প্রযোজ্য ছিল, তো 370 নম্বর ধারাটি জম্মু কাশ্মীর রাজ্যের জন্য কিন্তু প্রযোজ্য ছিল। কিন্তু দেখো বর্তমানে এই 370 নম্বর ধারাটিকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে।
হ্যাঁ, তো এইটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে 5ই আগস্ট 5th আগস্ট 2019। 5ই আগস্ট 2019 এই যে জম্মু কাশ্মীরের জন্য যে বিশেষ সুবিধা বা 370 নম্বর ধারা, সেটা কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। করে জম্মু কাশ্মীর কিন্তু এখন আর রাজ্য নেই, একে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে জম্মু কাশ্মীর নিয়ে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটায় এটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি যে জম্মু কাশ্মীরের যে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল একটা কাশ্মীর, একটা লাদাখে ভাগ করে দেওয়া হয়েছে তা নিয়ে। পরবর্তী প্রশ্ন বলছি, সেটা হচ্ছে ভারতের কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে, মানে ভারতকে শাসন কীভাবে করা হয়। দেখো, ভারতের সংসদীয় ও মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা কিন্তু প্রচলিত রয়েছে। ভারতে কি হচ্ছে, সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা কিন্তু প্রচলিত রয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি আগেই আলোচনা করেছি, এটা 370 নম্বর ধারা। বর্তমানে 370 নম্বর ধারা কিন্তু আর নেই, এটাকে বিলোপ করে দেওয়া হয়েছে। কবে? 5ই আগস্ট 2019-এ কিন্তু এই 370 নম্বর ধারাটাকে জম্মু কাশ্মীর থেকে বিলোপ করে দেওয়া হয়েছে, দিয়ে জম্মু কাশ্মীর বলে কোনো রাজ্য নেই, সেটা কেন্দ্রশাসিত দুটো অঞ্চলে বিভক্ত হয়ে গেছে। পরের প্রশ্ন বলছে, সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, আমাদের সংবিধানের একটা মুখবন্ধ বা প্রস্তাবনা বা প্রিয়াম্বেল আছে। তো প্রশ্ন ছিল 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় কি কি মুখ পরিবর্তন ঘটেছে। দেখো, আনসার হচ্ছে 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার, জাতীয় সংহতি প্রভৃতি কথাগুলির অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানের মুখবন্ধে কবে জড়িত হয়েছে। সেটা 42তম সংশোধনী 1976, 1976-এ 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই শব্দগুলো জড়িত হয়েছে ভারতের সংবিধানের মুখবন্ধ বা প্রিয়াম্বেলে। এই 42তম সংবিধান সংশোধনী 1976 সালে সংবিধানের বেসিক জায়গার কিছু পরিবর্তন ঘটানো হয়েছিল, তাই জন্য একে মিনি কনস্টিটিউশনও বলা হয়। এই যে 42তম সংশোধনী, এর গালভরা নাম কিন্তু মিনি কনস্টিটিউশন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পরিবর্তন কিন্তু এই মিনি কনস্টিটিউশন বা 42 নম্বর সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতবর্ষে ঘটেছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষরও কথা দুটি কোন বছরে এবং কততম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সংযুক্ত করা হয়। তাহলে কি শব্দ, একটা হচ্ছে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার। এই কথা দুটো সংবিধানে যোগ করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এইমাত্র আলোচনা করছিলাম, এই 1976 সালের 42তম সংবিধান সংশোধন, এটাকে অনেক সময় মিনি কনস্টিটিউশনও বলা হয়, কারণ কিছু বেসিক জায়গার আমূল পরিবর্তন কিন্তু এর মাধ্যমে করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের সংবিধানের প্রস্তাবনায় কি আইনগত গুরুত্ব আছে। দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কোনো আইনগত গুরুত্ব কিন্তু নেই, অর্থাৎ প্রস্তাবনাকে কখনো কিন্তু আইনের আওতায় আনা যায় না। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। পরের প্রশ্ন দেখো, প্রস্তাবনাকে সংবিধানের মূল্যবান অংশ, সংবিধানের প্রাণ বা সংবিধানের চাবিকাঠি কে বলেছেন। বলেছিলেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অধ্যায়ের দিকে যাব। পরবর্তী অধ্যায়ের শুরু করার আগে বলি, তোমরা সংবিধানের চ্যাপ্টারটাকে বাড়িতে ভালো করে পড়বে, পড়ে এই প্রশ্ন উত্তরগুলো দেখবে। এর ফলে কি হবে, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেই সম্বন্ধে সঠিক জ্ঞান বা ধারণা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হবে। আশা করি তোমরা প্রশ্ন উত্তর পর্বগুলো দেখবে, আর আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবে নিশ্চয়ই। পরবর্তী অধ্যায় আসছে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, এই সংক্রান্ত প্রশ্ন উত্তর। যে ইউনিয়ন বা তার ভূখণ্ড, সে নিয়ে কি কি প্রশ্ন চাকরি পরীক্ষা আসা যাওয়া করেছে। দেখো, বলছে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে। দেখো, ভারতকে রাজ্যসমূহের
ইউনিয়ন বলা হয়েছে 1 নম্বর আর্টিকেলে। দ্বিতীয় প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন কত সালে পরিণত হয়? রাজ্য পুনর্গঠন আইন প্রণীত হয় 1956 সালে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের গঠন ও পুনর্গঠন সম্বন্ধে আলোচনা করা? তো ভারতের সংবিধানের 2 ও 3 নম্বর ধারাতে রাজ্যের পুনর্গঠন বা রাজ্য গঠন সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে। পরবর্তী প্রশ্ন, কে নতুন রাজ্য গঠন এবং রাজ্যসমূহের এলাকা, সীমানা ও নাম পরিবর্তন করতে পারে? তো দেখো, নতুন রাজ্যের গঠন, এলাকা, সীমানা, নাম পরিবর্তন সবই পার্লামেন্টে হয়, সবই পার্লামেন্টে কিন্তু ঘটে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন সালে রাজ্য পুনর্গঠন কমিশন তাদের প্রতিবেদন পেশ করে? রাজ্যের পুনর্গঠন কমিশন তাদের প্রতিবেদন পেশ করে 1955 সালের 30 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভূখণ্ড বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর করা যায়? তো সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভূখণ্ড বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর করা যায়, এইটা ছিল বেরিবরি মামলা 1960 সালের। এই বেরিবরি মামলার ওপিনিয়ন বা বেরিবরি ওপিনিয়ন নামে কিন্তু এটা পরিচিত। তো বেরিবরি মামলার মূল থিম তোমরা বুঝতে পেরেছো কি, যে কোন মামলায় সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভূখণ্ড বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর করা যাবে। তো কয়েকটা কেস তোমাদের জানতে হবে, যেমন হচ্ছে বেরিবরি মামলা, হ্যাঁ, কেশবানন্দ ভারতী মামলা, এই ধরনের কতগুলো কেস তোমাদের জানতে হবে। এগুলো কিন্তু একটু বই থেকে পড়বে। আর চলে যাব পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টার হচ্ছে মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক নীতিসমূহ। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করে নিই। দেখো, ভারতীয় সংবিধানের মোট কয়টি মৌলিক অধিকার স্বীকৃত আছে? দেখো, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসে 6টা। ভোটদানের অধিকারকে কি মৌলিক অধিকার? ভোটদানের অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। ভোটদানের অধিকার এটা সাংবিধানিক অধিকার এবং এটা আইনি অধিকার। এটা মনে রাখো, ভোটদানের অধিকার একাধারে সাংবিধানিক অধিকার, একাধারে আইনি অধিকার। আইনি অধিকার ও সাংবিধানিক অধিকার কিন্তু কখনোই মৌলিক অধিকার কিন্তু নয়। পরের প্রশ্ন হচ্ছে, ভোটদানের অধিকার সংবিধানের কত নম্বর ধারা উল্লিখিত আছে? আনসার হলো 326। পরের প্রশ্ন, মৌলিক অধিকারগুলি কি অবাধ? উত্তর হচ্ছে মৌলিক অধিকারগুলি কিন্তু অবাধ নয়। ভারতের সংবিধানের একটি মৌলিক অধিকার হলো আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। সবাইকে সমানভাবে রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে। এই যে বিষয়টা যে মৌলিক অধিকারের, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে এটা হচ্ছে ইউএস এর সংবিধান বা মার্কিন সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, যে কোনো দুটি নিবর্তনমূলক আটক আইনের নাম বলো। একটা হচ্ছে নাসা, একটা হচ্ছে এসমা। পরের প্রশ্ন দেখো, সরকারি চাকুরিতে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? সকলের সমান অধিকার আছে 16 নম্বর ধারায়। অস্পৃশ্যতা বিলোপ রয়েছে 17 নম্বর ধারায়। উপাধি বা টাইটেল গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে 18 নম্বর ধারায়। অস্পৃশ্যতা অপরাধ আইন এটা প্রণীত হয় 1950 সালে। পরবর্তী প্রশ্ন দেখে নি, বর্তমানে ব্যক্তিগত সম্পত্তির অধিকারটি কত নম্বর ধারায় উল্লেখ আছে? প্রসঙ্গত বলা যাক, সম্পত্তির অধিকার পূর্বে মৌলিক অধিকার হলেও এটা কিন্তু বর্তমানে আইনি অধিকার, এটা হচ্ছে লিগাল রাইট। এটা বর্তমানে আছে 300A নম্বর ধারায়। 300A নম্বর ধারায় কিন্তু এটা রয়েছে যে সম্পত্তির অধিকার। পরবর্তী প্রশ্ন, কোন সালে এবং কত নম্বর সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এটা ভীষণ গুরুত্ব